আসলাম ভাই, আপনার নিজের দীর্ঘ, আমি কোনটা রেখে কোনটা বলবো, আপনাকে হয়তো বাঁচতে হবে, যে আপনি যদি বলি যে আপনার সেরা ঘটনাগুলো মাঠের এবং মাঠের বাইরে কোনগুলোকে আপনি আসলে উল্লেখ করতে চাইবেন? না তখন ফুটবলটার উত্তেজনা এত বেশি ছিল তখন, মানে গ্যালারিতে আবাহন মোহন ম্যাচ মানে যত লোক ভিতরে তত লোক বাইরে চিল্লাচিল্লি করতো, এরকম একটা মানে আমেজ তৈরি হতো। এবং সেটা শুধু আমি মনে করি যে আমাদের ডাইনামিক লিডারশিপ, আমাদের মেজর জেনারেল হাফিজ সাহেব, ওনার নেতৃত্বেই কিন্তু এই হাইটটা অনেক উপরে গিয়েছিল। এবং ওনার সময় একটা প্রেসিডেন্ট কাপও হয়েছিল, আপনার মনে থাকার কথা। জি। ওখানে ভেবে স্পোর্টস এসেছিল, তো উনি আমাকে ওনার অফিসে ডেকে নিয়ে গিয়েছিলেন। আমি তো থরথর কম্পে আমি গেছি ওখানে, মেজর সাহেব, মেজর জেনারেল সাহেব কী বলবেন আবার। তো বলে, না তোমাকে ডাকছি, ইউরোপিয়ান টিম আসতেছে, একটা যদি গোল করতে পারো তুমি যা যাবে তাই দেবো। আমি, স্যার আপনি দোয়া করেন, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। কিন্তু আমরা তো ওরা তো খুব টল প্লেয়ার ছিল, ভেবে স্পোর্টস। তো ওরা নেমে আমরা 2 গোল খেয়ে গেছি। আমাদের যা অভ্যাস তাই হয় আর কি, কাঁপতে কাঁপতে আমরা 2 গোল খেয়ে গেছি। তো হঠাৎ করে এই আশিস ভদ্র বলল যে ওর সাথে আমার মানে একটা দারুণ কেমিস্ট্রি ছিল, আমি জানি যে ও কোথায় যাবে, বল কোথায় ছাড়বে। ও ঠিকই হাফ টাইমের পরে আমাকে দিয়ে 1 গোল করাই দিল। এই গোল করার পর আমি সাহস পেলাম যে না, এখন তো হাফিজ ভাই আর বকা দিবে না। পরে আই মেড অ্যান হ্যাট্রিক এগেনস্ট দেম, আমি হ্যাট্রিক করলাম তাদের এগেনস্টে। এবং এটাই ছিল আমার জীবনে ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ আমি মনে করি। আরও অনেক আপনার নিজের ব্যক্তিগত হতে সেটি আরও আমরা অনেক ম্যাচ দেখেছি, আপনি টানা সর্বোচ্চ 5বার টপ স্কোরার ছিলেন, সেটি আপনাকে কতটা আনন্দ না, এটা এই গোল করার যে নেশাটা, এই নেশাটা আমাকে খুব জাগ্রত করতো। এবং বিশেষ করে আমাদের ওই সময় যে সমর্থক গোষ্ঠী তৈরি হতো, এদের আবেদন যে আসলাম ভাই গোল করে না কেন, আসলাম ভাই এই জন্যে আমাকে আমার নিজের ব্যক্তিগতভাবে আমাকে প্র্যাকটিস করতে হতো আলাদা। সেটা অনেক সাধনা করতে হয়েছে। এবং সব থেকে বড় ব্যাপারে সবার উদ্দেশ্যে আমি এইটুকু বলতে চাই, আজ পর্যন্ত জীবনে কোনো দিন আমি বিড়ি সিগারেট তো দূরের কথা, কোনো বাজে নেশায় আমাকে ধরতে পারে নাই কখনো, বিকজ অফ ফুটবল। হেডমাস্টার অফ ফুটবল, এটা নিয়ে কিছু হেডমাস্টার মানে আমি অফ সিজনে কিভাবে সম্ভব হতো? আমরা না, দেখতাম অফ সিজনে যে আমি প্রচুর ভলিবল প্র্যাকটিস করতাম এই জাম্পিং এর জন্য, শুধু জাম্পের জন্য। এবং আই ওয়াজ ভেরি লাকি, আমার যে কোচ ছিলেন মরহুম রহিম সাহেব, উনি জিডে ফার্স্ট হয়ে আসছিলেন। উনি আমাকে এই মানে কিভাবে স্টেপিং, কিভাবে আপনাকে জাম্প করতে হবে, এই সব কিছু উনি শিখিয়েছেন। আপনার প্রিয়, আপনি স্ট্রাইকিং এর ছিলেন, আপনার প্রিয় স্ট্রাইকার যদি আমি নাম বলতে বলি, যে 5 জনের সেরা স্ট্রাইকার আপনার দেখা, আমার দেশে ওয়ান অফ দ্য ফেভারিট ছিল ইওয়ান ক্রাউফ, ওয়ান অফ দ্য বেস্ট আমার চোখে। এরপরে নামগুলো যদি আমি জানতে চাই। এরপর ম্যারাডোনা, ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। তারপরের ম্যারাডোনা, পেলে, মেসি। আর যদি আমি সমসাময়িকদের কথা বলি, যে এই প্রজন্মে যারা খেলছে তাদের মধ্যে আপনার কাকে বেশি আগেই রাখবেন? এমবাপ্পে খারাপ না। আর এমবাপ্পে এখনও তো মেসি স্টিল দেয়ার। ইয়ামেল ও খারাপ না কিন্তু। আচ্ছা, মোটামুটি আপনি আগের যারা আছে তাদেরকে বেশি পছন্দ। আলফাজ ভাইয়ের কাছে আসছে, আলফাজ ভাই আপনার কাছে আমি যদি বলি যে আপনার সেরা স্ট্রাইকার 5 জনকে যদি বলতে বলি, কাদের কাদের নাম বলবেন? সেরা 5 জন আসলে জেনুইন স্ট্রাইকার যারা খেলে, তো আমি তো অনেক 86 থেকে খেলা দেখি। গ্যারি লিনেকার একজন স্ট্রাইকার ছিল, জেনুইন স্ট্রাইকার। হ্যারি কিং বর্তমানে আছে, যেটা ইংল্যান্ডের স্ট্রাইকার খেলে, জেনুইন স্ট্রাইকার। এমবাপ্পে, জি। আর রোনাল্ডো ছিল একসময়, ব্রাজিলিয়ান রোনাল্ডো ছিল, রোমারিও ছিল। তো এরকম আছে, আরো অনেক ছিল। বাট আরেকজনের নাম বলতে লুকাকু ফ্যান্টাস্টিক স্ট্রাইকার। তো স্ট্রাইকার যারা হতে চায় তাদের জন্য আপনাদের কি পরামর্শ, যে ভালো স্ট্রাইকার হওয়ার জন্য কোন কোন দক্ষতাটা আসলে অর্জন স্ট্রাইকার হতে গেলে আপনার কিছু স্পেশাল ক্যারেক্টার আপনার থাকতে হয়, যেটা আপনার ভিতর কুইকনেসটা এবং আপনার ব্রেন
শার্প ডিসিশন নিতে হবে যে আমি এটা মারবো কি মারবো না। এই জায়গাগুলো কোনো হেজিটেট করা যাবে না, এই জায়গাগুলো অটোমেটিক আপনার অ্যাডাপ্ট করতেই হবে যে আমি কোন বলটা ধরবো কিংবা কোন বলটা মারবো, ডাইরেক্ট শট মারবো, এইগুলো। যেমন আমি কোনো কোনো সময় দেখা গেছে সেন্টার কোর্সে মারছি, গোল হয়ে গেছে। ইট ডিপেন্ডস অন ইউর কোয়ালিটি। হেডিং ওয়ার্কও ভালো থাকতে হবে। হ্যাঁ, হেডিংও তো থাকতেই হবে, হেডওয়ার্ক তো থাকতেই হবে, ইসলাম ভাই বাট এই শুটিং পাওয়ারটা আপনাকে স্ট্রাইকিং জোনে থাকতেই হবে। যেমন কালকে যে মেসি প্রথম গোল করেছে, ও গোলকিপার জানতোই না যে এখান থেকে শট মারবে, অ্যান্ড দ্যাট ওয়াজ এ বুলেট শট, ফ্র্যাকশন অফ সেকেন্ডে চলে গেছে। জি, আরেকটা বিষয় দেখি, খুব কম জায়গায় ব্যবহার হ্যাঁ, করেন যারা গ্রেট, তারা আমরা দেখি যে খুব Right, কম জায়গা দিয়ে, যেটা অবিশ্বাস্য, যেটা চিন্তাও করতে পারবে না যে এই জায়গা দিয়ে সে আসলে ক্রস করতে পারে। ক্রস করতে পারে, এটা অবিশ্বাস্য। এক্স্যাক্টলি। আলফাজ ভাই, আপনার কাছে কি মনে হয়, আপনি কিভাবে ই করবেন, মানে পরামর্শ কি যারা স্ট্রাইকার হতে চায়? পরামর্শ একটাই, সাধনা করতে হবে, সাধনার কোনো বিকল্প নাই। আপনার যে কোনো জিনিস রিপিট আপনার করতেই হবে। আপনি একদিন করলে 2 দিন করলে হবে না, 1000 টাইম আপনার করতে হবে। তাহলে আপনি একটা স্ট্রাইকার কি করে, তার মূল কাজ হেডে গোল করা, শুটিং করে গোল করা, প্লেসিং করে গোল করা। তো সব জিনিসই আপনি অ্যাসিস্ট করারও ব্যাপার থাকে অনেক সময়। সেটা তো অটোমেটিক হয়ে যাবে। আমি যার কাছে প্র্যাকটিস করতাম, আমার ওস্তাদ মালা ভাই, তো উনি বলতো যে তুমি অ্যাসিস্ট করো, তুমি নিজে গোল পাবা। আসলে আমি এটা মাঠে করে দেখছি যে আমি আসলে যদি অ্যাসিস্ট করি আমি নিজেও গোল করতে পারি। অনেক সময় দেখা যায় যে আমি নিজেই গোল করব, অ্যাসিস্ট করব না, এই সময় গোলের সুযোগও মিস হয়ে যায়। অনেক সময় দর্শক আমরা খেলা দেখতে বলি যে তাকে দিল না কেন, সে নিজে গোল করতে চাইছে কেন, Exactly. এরকম ঘটনা ঘটে। এটা সেলফিশনেস থাকলে হয় অনেক সময়, বাট অ্যাজ এ স্ট্রাইকার হিসেবে আমি যেগুলো বললাম এগুলো আসলে অনেক অনেক ট্রেনিং করতে হবে। ডিসিপ্লিনটাও খুব বেশি জরুরি, যেটা তা তো শুরু অবশ্যই। থেকেই আমরা বলছিলেন যে অবশ্যই discipline। অবশ্যই। আসলাম ভাই, আগামী দিনে আপনার ফুটবল নিয়ে কি চিন্তা ভাবনা করছেন? আমরা জানি যে আপনি এখনো স্পোর্টসের সঙ্গে আছেন। আমার আগামী দিনের পরিকল্পনা শুধু একটাই, সেটা হলো আমাদের দেশের যে ফুটবলটা আগে ছিল সেই জায়গায় আমরা যেন ফিরে যেতে পারি। তার জন্য যদি আমার কোথাও কোনো কাজ করতে হয়, আই অ্যাম রেডি টু সার্ভ ইট। এবং আমি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে বলবো যে আমাদের যৌবনের যে ফুটবলটা ছিল, অবশ্যই আমাদের যুব সমাজের জন্য হলেও ওখানে আমাদের ফিরে যাওয়া উচিত। সেই ফিরে যাওয়ার কথা আপনি বলছেন, আমিও বারবার সেই মনে পড়ছে যে আপনার কথা। আপনাদের সময় আপনি কাকে কাকে এগিয়ে রাখবেন, কাকে মনে হতো যে তারা গ্রেট? আপনার সময়ের কথা বলছি আমি, আমাদের সময় দেশের ফুটবলের। ইনায়েত ভাই ছিলেন, সালাউদ্দিন ভাই, চুন্নু ভাই, আমাদের মঞ্জু ভাই, নান্নু ভাই, এনাদের মতো বড় প্লেয়ার তো আমার দেখা মতো আমি দেখি নাই। তাদের কোন জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগতো আপনার? ওনাদের ডিসিপ্লিন লাইফ, এবং আমি কখনো ওনাদের এগেনস্টে কোনো মানে কোনো ব্যাড ইম্প্যাক্ট হয়েছে কি না আমি জানি না, হয়নি আমার মতে। পাশাপাশি বলবো একটা ডিসিপ্লিন লাইফ তারা মেনটেন করে গেছে, এবং আমাদের অগ্রজরা অনেক ওয়েল ডিসিপ্লিন ছিল, বিধায় আমরা ডাইনে বাই আমরা যেতে পারি নাই আসলে। আসলে সবকিছু মিলতেই সেই ডিসিপ্লিনের জায়গাটাই আপনারা Exactly. দুজনেই বারবার বলছেন। এক্স্যাক্টলি। আপনার প্রোগ্রামের আগে একটা কথা বলছেন, মুন্নার কথা বলছিলেন আপনি, তাকে ভারতে খেলতে যাওয়ার ব্যাপারেও যদি। হ্যাঁ, আমি ওকে নিয়ে গিয়েছিলাম, কারণ আমি আমাদের দেশে তখন মামনি কাপ হয়েছিল, জি, তো ওইটা আমি আবাহনীর হয়ে ইস্টবেঙ্গলকে আমি হারিয়ে দিয়েছিলাম। আমার গোলে ওরা হেরে গেছিল। হেরে যাওয়ার পর ওদের যে মানে কর্মকর্তা ছিলেন, উনি আমাকে ডাইরেক্ট ফোন করে বলল, তোমার বৌদি তো কান্না থামাচ্ছে না, কেন কি হয়েছে? তুমি গোল দিয়েছে, আমরা হেরে গেছি, আর কান্না থামাচ্ছে না। সত্যি আমি যে দেখি হোটেলে উনি কাঁদছেই। তাকে আমার হাত ধরে বলল, তুমি যদি ইস্টবেঙ্গলে খেলো আমি কান্না থামাবো, তাহলে আমার সাথে যেতে হবে। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি একা যাব না, আমার সঙ্গে মুন্নাও যাবে, আর ওই গাউসকে নিলাম। তখন এই দুইজন আমরা নিয়ে গেলাম ওখানে, আমরা আনবিটেন চ্যাম্পিয়ন হলাম ওই লিগ। জি, আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আলফাজ ভাই, আপনি কোচিংয়ের সঙ্গে আছেন এবং সফল কোচ হিসেবে আমরা বলবো, কোচিংয়ের ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা কোনগুলো আপনার কাছে মনে হয় যে এই জায়গাগুলো আরও সুবিধা থাকলে ভালো হতো, বা বাংলাদেশের যারা কোচিংয়ে আসতে চান তাদের জন্য কি আসলে পদক্ষেপ নেওয়া উচিত সরকারের? আমরা কি বিদেশের উপরেই সবসময় নির্ভর করতে থাকবো, নাকি আমরা নিজেরা তৈরি হবে এক সময়, সেটি ফুটবলের ক্ষেত্রেও কোচিংয়ের ক্ষেত্রেও?
একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি যদি একটু বিস্তারিত বলেন। না, আমাদের দেশে তো কোচ আছেই এবং কোচ ডেভেলপমেন্টের প্রোগ্রাম হচ্ছে, লাইসেন্সের প্রোগ্রাম হচ্ছে, ফুটবল ফেডারেশন করছে। তো আসলে আমাদের দেশের কোচের মূল্যায়নটা হচ্ছে না। এই জায়গাটা আমাদের অবশ্যই মূল্যায়ন করতে হবে। এবং আমাদের দেশে এখন প্রচুর কোচ যারা লাইসেন্স করে বসে আছে, তাদের কাজের জায়গা তৈরি করে দিতে হবে। আসলে কাজের জায়গাই কম। তো আসলে যখনই কাজের জায়গা বেড়ে যাবে তখন আসলে আমাদের কোচের কাজের মাধ্যমে তার সফলতা নিয়ে আসবে। আসলে এই কাজের জায়গাটা বাড়লেই আমার মনে হয় যে ফুটবলের উন্নতি হবে, কোচদের উন্নতি হবে।